এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। তুর্যের এহেন ধমকে হাত পা রীতিমতো কাঁপছে কণ্ঠের। তুর্যের ঠিক পেছনে দাঁড়িয়েছে তারিফ। কণ্ঠের পেছনের সিটে বসেছিল সোহা, তাহিয়া, শান এবং রিয়া। আচমকা এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে আন্দাজ করতে পারেনি কণ্ঠ। রেস্টুরেন্টে বসেছিল কণ্ঠ এবং ওর ফ্রেন্ডসরা। পুরো রেস্টুরেন্ট বুক করেছে তারা। শপিং শেষে মাত্র রেস্টুরেন্টে বসেছে। এরই মধ্যে তাহিয়া একটু ওয়াশরুমে গেছে। শান সবাইকে একসঙ্গে করে বলে ওঠে, গাইস, তোদের জন্য একটা গুড নিউজ আছে। সবাই শানের দিকে জিজ্ঞেস দৃষ্টিতে তাকায়। শান নিজের 32 পাটি দাঁত দেখিয়ে বলে, আজ তাহিয়ার বার্থডে, আর এই খবর এইমাত্র ফেসবুক থেকে জানলাম। সবাই বেশ এক্সাইটেড হয়ে উঠল। তাহিয়ার জন্মদিনের কথা শুনে মুহূর্তের মধ্যে প্ল্যান করে ফেলে। রেস্টুরেন্টের ম্যানেজারকে বললো তাড়াতাড়ি সবটা একটু গুছিয়ে দিতে। একটা বড় সড়ো কেক অর্ডার করে ফেলে। কিছুক্ষণ পর তাহিয়া আবার ফিরে আসে। হঠাৎ রেস্টুরেন্টের ভেতরে এসে দেখে কেউ নেই। ফটকি চায় তাহিয়া। কণ্ঠ, শান, রিয়া, এই তারিফ, সোহা, কই তোরা? হঠাৎ সবাই হাঁপে বাজছে বলে। আড়াল থেকে বেরিয়ে আসে সবাই। তাহিয়া ভীষণ খুশি হয়ে যায়। সত্যি ভাবতে পারেনি তাকে এইভাবে সবাই উইশ করবে। শপিং শেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরেছে সহিতা। খুবই বিরক্ত লাগছে তুর্যের। একে তো গরম, তার উপর এভাবে কি থাকা চায়। অবশেষে রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাজি হয়। এক গাদা কেক নিয়ে ছুটে যায় কণ্ঠের দিকে শান। মুখে পুরো লেপটে দেয় তার। সবাই ওকে দেখে হু হু করে হেসে উঠল। এই কণ্ঠ, তুই দিতে পারিস না? এই নে সসের বোতল। কণ্ঠ যেই সসের বোতল ওর উপর ছুঁড়ে দিতেই সরে যায় শান। ভেতরে প্রবেশ করছিল তুর্য। বিশ্রীভাবে সবটুকু সস গিয়ে তুর্যের থপথপে সাদা শার্টে গিয়ে লালে পরিণত করে দেয়। চোখ মুখ শক্ত করে তুর্য। হঠাৎ ওর আগমনে ঠোঁট দুটো কিন্তু ফাঁক হয়ে গেল কণ্ঠের। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তুর্য কণ্ঠের দিকে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবারই যেন তুর্যকে দেখে হাঁটু কাঁপছে। কণ্ঠ 2-3টে শুকনো ছোপ গিলে কাপা গলায় বলে উঠে, স্যার সত্যি সরি, আমি জানতাম না আপনি হঠাৎ করে এভাবে চলে আসবেন। সহিতা নাক মুখ কুচকে তাকায় কণ্ঠের দিকে। বিরক্তি নিয়ে বলে ওঠে, এই মেয়ে, এটা কি ধরনের অসভ্যতা? কি করলে এটা? পুরো শার্ট নোংরা করে দিলে। সরি সরি ম্যাম, আমি তো ইচ্ছে করে করিনি। ওদের সাথে মজা করছিলাম, তখন হঠাৎ এমন হয়ে গেছে। এই তোরা বল না। কণ্ঠ পেছনে তাকিয়ে দেখে একটাও নেই। সবাই ওকে ফেলে উদাও হয়ে গেছে। সব কটা হারামি আমারে ফেলে চলে গেল। এখন আমি কি করব? স্যার এমন ভাবে তাকিয়ে আছে, এক্ষুনি কাঁচা চিবিয়ে খাবে। আল্লাহ গো, এইবার বাঁচিয়ে দেন। পাক্কা একদম প্রমিস করছে, আর কোনো দিন এমন হবে না। মনে মনে আল্লাহকে ডাকছে কণ্ঠ, আর ইচ্ছে মতো গালাগালি ফিক্কা মারছে। এই তোমরা কি পাবলিক প্লেসেও এমন করো? আমরা কি করলাম স্যার? এটা তো ভুলবশত হয়ে গেছে। তুর্য আঙুল উঁচিয়ে বলে, জাস্ট শাট আপ, ইডিয়েট একটা। নাক মুখ কুচকে নাই কণ্ঠ। এভাবে বকা দিচ্ছে আমাকে, মানা যায় না। স্যার আপনি কিন্তু এখন আমাকে শুধু শুধু বকা দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। আমি তো সরি বলছি। তুর্য দাঁতে দাঁত চেপে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। ওর পিছনে পিছু সহিতাও বেরিয়ে আসে। কণ্ঠ ঠায় দাঁড়িয়ে আছে। সবার সামনে এভাবে অপমান করলো বজ্জাত স্যার একটা। ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। হরেক রকমের ফুল দিয়ে বাড়ি সাজানো হয়েছে। দেখতে বেশ ভালোই লাগছে। আজকে নীলাকে দেখতে আসবে, সেই সুবাদে সকাল থেকে সবাই ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে। আপু এটা তোমাকে বেশ লাগবে, নাও এটাই পরো। একটা হলুদ রঙের শাড়ি ম্যাচিং করা ব্লাউজ এনে কণ্ঠ নীলার হাতে তুলে দেয়। রিয়া শাড়িটা দেখে দেখেই বলে উঠে, ওয়াও, এটা তো সত্যি অসাধারণ, কিন্তু এটা কার শাড়ির? কণ্ঠ স্মিত হেসে বলে, এটা মায়ের শাড়ি, আমি কখনো পরিনি, কিন্তু আপুকে কিন্তু বেশ লাগবে। নীলা শাড়িতে হাত বুলিয়ে দেখতে থাকে। এটাই তো ওদের ফুপির শাড়ি, এখনো গায়ের গন্ধটা মিশে আছে।
জানো আপু, আমি এখনো মায়ের জিনিসগুলো থেকে মায়ের শাড়ির গন্ধ পাই। ভীষণভাবে মনে পড়ে মাকে। কথাটা বলার সময় চোখের কোণে থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে কণ্ঠের, যা লুকিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে সে। নীলা বুঝতে পারল কণ্ঠের মন খারাপ হয়ে গেছে, তাই সে মন ভালো করার জন্য বলে ওঠে, এই দেখ, একদম মন খারাপ করবি না, আমাকে রেডি করে দে তো, সবাই এসে গেলে তো দেরি হয়ে যাবে। শাফিন এবং ওর পুরো ফ্যামিলি মানে খান ফ্যামিলি আহমেদ বাড়িতে প্রবেশ করে, শুধু তুর্য বাদে। তার আসার কোনো ইচ্ছেই নেই এবং কি সে খুবই ব্যস্ত। কলেজের জন্য তাকে অনেক লেকচার শিট তৈরি করতে হবে, তাই ওকে আর কেউ জোর করেনি। এটা তো শুধু পাকা দেখা হচ্ছে, বিয়ের সময় তো তুর্যকে অবশ্যই থাকতে হবে। বাড়িতে আসার পর অহনা খান নীলার পাশে কণ্ঠকে দেখে মুচকি হাসে। হঠাৎ হাসির কারণ বোধগম্য হলো না তার। সাহা খানের আগে থেকেই নীলাকে বেশ পছন্দ, তাই অহনার সাথে কথা বলে একেবারে আংটি পরিয়ে দেবে তেমন প্রস্তুতি নিয়ে আসে। শাহিন খান আহাদ আহমেদ এবং সাদ আহমেদকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আর শাহ তো আগে থেকে নীলাকে পছন্দ করে এবং সাফিনও। ওর বাবা মানে আমার ভাই বছর 5 আগে সবাইকে ছেড়ে চলে গেছে। বর্তমানে আমি ওর চাচা, আমি ওর বাবা। আমাদের যেহেতু সবাই নীলাকে পছন্দ করেছে, তাই ভাবছিলাম আংটি বদল করে নিলেও ভালো হতো। আহাদ আহমেদ সাদ আহমেদকে আনিকা আহমেদ ও তনয়া আহমেদ ভীষণ খুশি হয়। তনয়া আহমেদ কণ্ঠকে বলে রান্নাঘর থেকে মিষ্টি নিয়ে আসতে। কণ্ঠ তড়িৎ গতিতে ছুটে যায় রান্নাঘরে, সবাই মিষ্টি মুখ করে নেয়। আনিকা আহমেদ সাদ আহমেদকে আলাদা করে সাইডে নিয়ে যান। কি হলো তোমার? আনিকা আহমেদ ফিসফিস করে বলেন, ছেলের জন্য তো আমরা আংটি নেইনি, এখন কি দেব? আহাদ আহমেদ ওদের কাছে এসে বলে, তোরা এসব নিয়ে চিন্তা করিস কেন? এই দেখ, এটা ছেলের জন্য আগে থেকে আনিয়ে রেখেছিলাম। আহাদ আহমেদ পকেট থেকে সোনার আংটি বের করে দেয় সাহাদ আহমেদের হাতে। চোখ দুটো চিকচিক করে ওঠে আনিকা আহমেদের। সত্যি কান্না পাচ্ছে ওনার। তনয়া আহমেদ আনিকার ঘাড়ে ভরসার হাত রাখে। নিস্তব্ধ রাতে ছাদে দাঁড়িয়ে আছে কণ্ঠ। ভীষণভাবে কাউকে মিস করছে, কিন্তু কাকে তাই তো খুঁজে পাচ্ছে না। মনের মধ্যে অশান্ত লাগছে, কেন জানি কাউকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিস্তব্ধ এই রাত যেন এই ইচ্ছেকে প্রবল বাড়িয়ে দিচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে কণ্ঠ। রূপালী থালাকৃত চাঁদ জলজল করছে আকাশ জুড়ে। চাঁদকে ঘিরে তারারা মিটমিট করে জ্বলছে। সুন্দর একটি পরিবেশ। চোখ দুটো বন্ধ করতে ভয় হচ্ছে তার। চোখ বন্ধ করলে তুর্য স্যারের মুখশ্রী ভেসে উঠেছে। অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হ্যাঁ, স্যার একটু বেশি রাগী, গম্ভীর এবং খিটখিটে মেজাজের, কিন্তু তবু ভালো লাগে। এই তার মানে এই ভালো লাগা অন্য কিছু নয়। নিজে নিজেকে বুঝতে চেষ্টা করছে কণ্ঠ। মনে মনে বেশ আনন্দ লাগছে। নীলার সাথে শফিক ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে ওদের বিয়ে। সবাই চায় বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। বিয়ের পরপরই লন্ডনে চলে যাবে শফিক। ওইখানে ওদের বিজনেসের নতুন একটা ব্রাঞ্চ খুলবে, তাই ওইখানে একজনকে থাকতে হবে। দুর্য নিজের প্রফেশন নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে বিজনেসের ইচ্ছে হলে মাথা ঘামায়, না হলে নয়। ল্যাপটপ কোলে নিয়ে বসে আছে তুর্য। হঠাৎ মুঠোফোনে টুংটুং শব্দ করে বেজে উঠল। হাতে নিতে স্ক্রিনে দেখতে পেল সহিতার নাম। তপ্ত শ্বাস ফেলে তুর্য। সত্যি সে সহিতাকে কষ্ট দিতে চায় না, কিন্তু মেয়েটা বুঝতেই চাইছে না যে সে তাকে ভালোবাসে না। যাই হোক, তাকে এটা বুঝতে হবে। ফোন অফ করে ল্যাপটপ রেখে বিছানায় শুয়ে পড়ল তুর্য। বেশ অনেকদিন কেটে গেছে। এরই মধ্যে কণ্ঠ, রিয়া দুজনের মধ্যে একজনও কলেজে যায়নি। দেখতে দেখতে নীলার বিয়ের দিন চলে এলো। কাল গায়ে হলুদ, সকালে বিকেলে মেহেদি এবং রাতে বিয়ে। সেই উপলক্ষে বাড়ি সাজানো হচ্ছে। সব কিছু মোটামুটি শেষ। শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া ব্যবস্থা এবং সবই ঠিক আছে। একা হাতে সবটা করছে তোফায়েল। আহাদ আহমেদ, শাহাদ আহমেদ দুজনেই বলেছিল ওরা সাহায্য করবে, কিন্তু তোফায়েল মুখের উপর বলে দিয়েছে ওর বোন ওই তো সব করবে। ছেলের পরিবর্তন দেখে কিছুটা উৎসাহ নিয়ে আবারও আনিকা আহমেদ তোফায়েলকে বিয়ের কথা বলেছিল, কিন্তু সে আগের ন্যায় মুখ
ফিরিয়ে নিয়েছে তোফায়েল। গায়ে হলুদের সময় অনুষ্ঠানের কণ্ঠের বন্ধুরা সবাই আসে, ওদের দেখেও না দেখার ভান করে থাকে কণ্ঠ। আপাতত ওর মনে ওদের জন্য খুব অভিমান জমে আছে, কারণ সেদিন রেস্টুরেন্টে ওরা ওকে একাকী ওই গম্ভীর স্বরের কাছে ফেলে চলে গেছে। সবাই বিষয়টি আন্দাজ করতে পারছে। শান কণ্ঠের কাছে এসে বলে, হ্যাঁ কণ্ঠ, তোর কণ্ঠস্বর শোনার জন্য মন আনচান আনচান করে। শানের কথায় হাসি পেলেও কণ্ঠ নিশ্চুপ হয়ে দাঁড়ায়। তারিফ কণ্ঠের কাঁধে হাত রেখে বলে, ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, কণ্ঠ যখন আমার সামনে নিশ্চুপভাবে হাইটটা যায়, তখন বুকটা ফাইটটা যায়। আচ্ছা, এবার আর কণ্ঠ না হেসে থাকতে পারল না, হু হু করে হেসে উঠল। হলুদ রঙের পাঞ্জাবি পরেছে তুর্য। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার পরখ করে নিল। হলুদ রঙের একটা থ্রি-পিস পরেছে কণ্ঠ, কিন্তু তা বিন্দু মাত্র মনে ধরল না আনিকা আহমেদের। ছাসালো কণ্ঠে বলে ওঠেন, বিয়ে তো আমার মেয়ের, কিন্তু তোর এত সাজগোজ করার কারণ বুঝতে পারছি না। আচ্ছা, তুই কি ভাবছিস যদি বিয়েতে কোনো বড়লোক ছেলে পেয়ে যাস আর গলায় ঝুলে যেতে পারিস? যদি এইসব কিছু ভেবে থাকিস তাহলে মাথা থেকে ঝেড়ে ফেল। ছি ছি ছি, এমন মেয়ে জীবনও দেখিনি। অশ্রুসিক্ত কণ্ঠে সুধায় কণ্ঠ, ছোট মামি তুমি এসব কেন বলছো? আমি তো এসব করার দূরে থাক ভাবি না পর্যন্ত। অনিকা আহমেদ ফির আগের ন্যায় ঝাঁঝালো কণ্ঠে বলে, চুপ কর, তোকে চেনা হয়ে গেছে আমার, তাই এসব ন্যাকামো আমার সামনে করিস না। বড় বড় পা ফেলে চলে গেল আনিকা আহমেদ, কিন্তু চুরিবিহীন ক্ষত বিক্ষত করে গেল কণ্ঠের ছোট্ট হৃদয়কে। কষ্টে বুকটা ভারী হয়ে উঠেছে তার। আখি যুগল থেকে গড়িয়ে পড়লো দুফুটো অশ্র, কিন্তু তা সবার অগোচরেই রয়ে গেল। খানিকটা দূরে দাঁড়িয়ে সবটা দেখলো সোহা, তারিফ, শান ও তাহিয়া। হতবাক হয়ে যায় চারজন। রিয়ার কাছ থেকে সব কিছুই জেনেছে কণ্ঠের সম্পর্কে, তবে সত্যি যে তার সাথে এমন আচরণ করা হয় কাশ্মীকালেও কেউ কল্পনাও করতে পারেনি। স্যার আবার আপনি? সত্যি? সত্যি বিশ্বাস করুন, এই যে মাথা ছুঁয়ে বলছে, আমি ইচ্ছে করে কিছু করিনি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর্য। পাঞ্জাবিতে হলুদ দাগ স্পষ্ট জলজল করছে। একবার পাঞ্জাবি দেখছে, পরক্ষণে গভীর চাহনিতে পরখ করছে কণ্ঠকে। গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছিল, সব মেয়েরা ছেলেরা একে একে মজা করছে। অনেকদিন পর বাড়িতে এমন আনন্দের উল্লাস হচ্ছে, তাতে তাল না মিলে থাকতে পারে কণ্ঠ? নীলা কণ্ঠকে নিজের কাছে বসায়। নাচ গান হই হই চলছে। ছোটদের মধ্যে থাকতে চায় না বড়রা, তাই ওরা ড্রয়িং রুমে চলে আসে। ওইদিকে বাগানে সবাই নিজেদের মধ্যে আনন্দ করতে মত। কিছুক্ষণ পর রিয়া এসে বলে, শফিক ভাইয়া এসেছে। হঠাৎ শফিক ভাইয়া আসার খবর শুনে লজ্জায় মিয়ে যেতে ইচ্ছে করছে নীলার। শাফিন ভাইয়ার সাথে ওনার বড় ভাই আসছে, এটাও কর্ণ স্পর্শ করলো কণ্ঠের। সোহা একে একে সবার মুখে হলুদ লাগিয়ে দেয়। কণ্ঠ হলুদ নিয়ে দৌড়ে যায় রিয়াকে লাগাতে। তার মধ্যে সাফিন ভাইয়া প্রবেশ করে প্যান্ডেলের ভিতর। কণ্ঠকে আসতে দেখে সরে যায় সাফিন। পেছন দিয়ে ঢুকছিল তুর্য। প্রবল বেগে ছুটে আসছিল কণ্ঠ, যার দরুন সামনে কে ছিল তা আন্দাজ করতে পারল না। হুমড়ি খেয়ে সামনে লোকটির উপরেই পড়ে গেল। ফলস্বরূপ হাতের সবটুকু হলুদ তুর্যের পাঞ্জাবিতে হলুদ রঙেই ঢেকে যায়। তুর্যকে দেখা মাত্র বড় সড়ো ধাক্কা খায় কণ্ঠ। দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায়। তুর্যকে এভাবে হলুদে লেপ্টে থাকতে দেখে সাফিন হেসে উঠল। ও মাই গড ভাইয়া, এটা তোমার কি অবস্থা হলো? বাদায় কণ্ঠ, আমার ভাইয়া তোমার স্যার হয়? সাফিনের কথায় আর বুঝতে বাকি রইল না কণ্ঠের যে ইনি হলেন ওর হবু বেয়াই। হেঁচকি ওঠা শুরু হয় কণ্ঠের। ওইদিকে কণ্ঠের বন্ধু মহলের একই অবস্থা। এক প্রকার হাঁটু কাঁপছে ওদের। কণ্ঠ আর দাঁড়াতে পারল না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তেই যাবে। শক্তপোক্ত বলিষ্ঠ হাতে আগলে নেয় তুর্য। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে আছে কণ্ঠ। আকাশের বুকে মেঘ জমেছে, যে কোনো সময় বর্ষণ হবে। হয়তো এই বর্ষণের সাথে সাথে তার আঁখি থেকেও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়বে। এই নোনা জল কেউ দেখবে না, বৃষ্টির পানির সাথে মিশি মিশি একাকার হয়ে যাবে। তাকে কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে যাতে নিচে না যাওয়া হয়।
তাকে কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে নিচে যাওয়া থেকে, যেন সে বিরত থাকে। নিচে কথা বলার গুনগুন শব্দও শোনা যাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে রুমের দিকে পা বাড়ে কণ্ঠ, কিন্তু পা দুটো আর এগুতে পারল না, থমকে যায় সে। কানে ফোন গুজে আছে তুর্য, হাতে 2-3টে প্যাকেট আছে। প্যাকেটগুলো সামলাতে পারল না সে, আঙুলের ইশারায় কণ্ঠকে কাছে ডাকে। শুকনো ঢোক গিলে কণ্ঠ ধীর পায়ে এগিয়ে যায়, কিঞ্চিত দূরত্ব রেখেই দাঁড়ায়। হাতের ব্যাগগুলো কণ্ঠের হাতে ধরিয়ে দেয় তুর্য, অতঃপর ফোনে কথা বলতে বলতে নিচে চলে যায়। বোকার মতো দাঁড়িয়ে আছে কণ্ঠ। এটা কি হলো? এগুলো কিসের প্যাকেট? ফুল দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুলে নিয়েছে সাহা খান। ওনার পাশে দাঁড়িয়ে আছে অহনা খান। লাল রঙের শাড়ি পরিহিত টুকটুকে বউ সেজে শফিকে হাত ধরে খান বাড়িতে প্রবেশ করে নীলা। এক নতুন জীবনের সূচনা হবে, নতুন করে নিজেকে সাজিয়ে তুলবে আর এই জীবনে সাফির নামক পুরুষ তার পাশে থাকবে আমৃত। কলেজের ক্যান্টিনে ঠায় বসে আছে সোহা, কণ্ঠ, রিয়া, তাহিয়া, শান, তারিফ। কেউ কিছু বুঝতেই পারছে না। কারো কপালে হাত তো কারো গালে হাত দিয়ে বসে আছে। বারবার একে অপরের মুখ চাওয়াচাই করছে। নীরবতা বিরাজ করছে সবটা জায়গাটা জুড়ে। নীরবতা ভেঙে অবশেষে কণ্ঠ বলে ওঠে, এই এখন কি হবে? এখানে তো এখন তুর্য স্যার আমাদের বেআই হন। শান ভাবলেছেন ভাবি বল, বেয়াই হয় তোদের 2 বোনের, আমাদের নট, আমরা বাইচে গেছি। তারিফ শানের কথায় সহমত প্রকাশ করে বলল, ইয়েস, এখন কণ্ঠ অ্যান্ড হিজ বই না রিয়া, তোরা পড়াশোনা করবি তোদের ব্যয়ের কাছে। ওহো। কণ্ঠের নাকের পাটাতন মূর্তি ফুলে উঠে আঙ্গুল নাচিয়ে বলল, তোরা কি আমার বন্ধু? এভাবে দীপাকে ফেলে একা টই টই করে ঘুরে বেড়াবি? সোহা সান্ত্বনা দেওয়ার নাম করে কণ্ঠকে বলে, আরে কষ্ট, ইস তোরা থাম, ওদের দিকটাও একটু বেশি না, একটু বোঝার চেষ্টা কর। সবাই সোহার এমন কথা আটকে বলা শুনে পেটে চেপে হাসতে লাগলো। হ্যাঁ, আমার কি একটা অবস্থা। তার উপর এই স্যার কাল বাড়িতে কিসের প্যাকেট ফেলে গেছে, ওইটাও তো দিতে হবে। বড় মামি বলছে বিকেলে ওদের বাড়িতে যাওয়ার জন্য। তুর্য স্যারের মা আন্টি বলেছে আমাকে আর রিয়াকে যাওয়ার কথা। রিয়া শুকনো ঠোক গিরে বলল, আমি নাই বাবা, আমি যাব না। তারিফ ফিজিক্যাল কুচকে বলে, ওই তোরা তো ভয় পাচ্ছিস কে? তোরা হলি ওই বাড়ির আত্মীয়, বুঝলি? যদি তুর্য স্যার কিছু কয় তাহলে চেঁচিয়ে সারা বাড়ি মাথায় তুলে দিবি, তাহলে আর ভয়ে কিছু কইব না স্যার। কণ্ঠের চোখ দুটো চিকচিক করে উঠল, মুখে বিস্তর হাসি নিয়ে বলল, ওরে তারিফ, এটাই তো ভাবিনি। বাহ, এইটা ঠিক বলেছিস। তারিফ খানিকটা ভাব নিয়ে বলল, ইয়েস, আমি অলওয়েজ ভালো বলি। ইউ। শান ঠাস করে চাটি মারে তারিফের মাথায়। ক্লাসে বসে আছে কণ্ঠ, রিয়া ওরা আসছে বলে অ্যাটেন্ড করেনি। বিরক্ত লাগছে তার একা ক্লাস করতে। তুর্য আর চোখে তাকায় কণ্ঠের দিকে, ওই চোখ পড়তেই বারংবার কেঁপে ওঠে কণ্ঠের হৃদযন্ত্রটা। হঠাৎ নিজের কোলের উপর কিছু একটা পড়ল। নিচে তাকাতে দেখতে পেল কাগজের টুকরো ভালো করে মুড়িয়ে আছে। যেদিক থেকে এসেছে সেদিক পানে চেয়ে চোখ দেয় কণ্ঠ। শান দাঁড়িয়ে আছে, ওর পেছনে দাঁড়িয়ে আছে বাকিরা। শান হাতের ইশারায় কাগজ পড়তে পারে। কাগজ খুলে দেখে কণ্ঠ। কিরে পড়াখোর, ক্লাসে কে তুই? বাইর হয়ে আয়, কইয়া দিলাম। পরীক্ষা পাশ করার চেষ্টা আমাকে রেখে অন্য ক্লাসে উঠতে দিতাম না। বাইরে হয়ে আয়, বজ্জাত ছাড়ে ক্লাস করতে হবে না। শানের লেখা চিরকুট পরে শব্দ করে হেসে উঠল কণ্ঠ। পরে মুহূর্তে খেয়াল করলো পুরো ক্লাসের মধ্যমণি সে, মুখে হাত গুজে ফ্রুজিয়ে দাঁড়িয়ে আছে তুর্য। ওরে বাবা, স্যার আমার দিকে অমনি তাকিয়ে আছে কেন? ধীর পায়ে এগিয়ে আসে তুর্য কণ্ঠের সিটের দিকে। তুর্যকে আসতে দেখে ফটাফট পালিয়ে যায় শান, সোহা, তারিফ, তাহিয়া। মনে মনে আল্লাহ আল্লাহ করছে কণ্ঠ। থমথমে মুখে বলে উঠে তুর্য, দাঁড়াও। কণ্ঠ উঠে দাঁড়ালো, হাতের কাগজটা ইগলের মতো ছৌ মেরে নিয়ে নিল। আরেক দফা চমকে উঠল কণ্ঠ। এটা কি এখন উনি পড়বে? তাহলে কণ্ঠ শেষ। এইবারেও স্যার ইজ্জত খাইয়ে দিল। এটা কোনো কথা? সবাই কি সুন্দর বেঞ্চে বসে ক্লাস করছে, আর সেখানে কি না ওকে বাইরে দাঁড় করিয়ে সব কিছু
লিখতে হচ্ছে। উফ, সব কিছু হয়েছে শানের জন্য। এই স্যারও এমন কেন? আমি ওনার সম্পর্কে বেআইন হই, মিনিমাম সম্মান দিল না। ক্লাস শেষে তুর্য বের হওয়ার সময় কণ্ঠকে উদ্দেশ্য করে বলে, হে ইউ, তুমি এবং তোমার সো কল্ড ফ্রেন্ডগুলোকে নিয়ে আমার কেবিনে এসো। হনহনিয়ে বেরিয়ে গেল তুর্য। চোখ মুখ শক্ত করে নেয় কণ্ঠ। ওর বন্ধুদের সো কল্ড বলল, ইচ্ছে করছে ওর মাথা ফাটিয়ে দে। আসলেই শান ঠিকই বলে, বাচ্চা একটা। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত নীলা। আজ একটু অন্যরকম লাগছে। কাল রাতের কথা মনে পড়তে লজ্জা এসে জড়িয়ে ধরেছি নীলাকে। বারংবার কেঁপে উঠেছে নীলা। শাফিনের প্রতিটি স্পর্শ তাকে ভালোবাসার এক নতুন অনুভূতি সৃষ্টি করেছে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে শাফিন। হঠাৎ ঘুম ভেঙে যেতে উঠে গিয়ে নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আই লাভ ইউ। নীলা স্মিত হেসে বলে, আই লাভ ইউ টু। লাল শাড়ি পরনে এলোমেলো চুলে দৌড়ে যাচ্ছে একটি মেয়ে। ওর পিছু পিছু ছুটছে এক সুদর্শন পুরুষ। পায়ের নুপুরের ছন্দ, হাতে কাচের চুরির শব্দ, দুটো মিলে তৈরি হচ্ছে ভালোবাসার ছন্দ। পুরুষ বারংবার বলছে, দাঁড়াও না, কত জ্বলবো এই ভালোবাসায়। মেয়েটি পেছন ফিরে তাকে খিলখিল করে হেসে উঠল, বলল, যতদিন না আমি কাছে আসবো ততদিন এভাবেই জ্বলতে হবে। কথাটা বলে আবারও ছুট লাগালো মেয়েটি। এক সময় সীমা রেখার বাইরে চলে যায় সে। না। ঘুম থেকে লাফ দিয়ে বিছানায় উঠে বসে তোফায়েল। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। অতঃপর দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। কিছুক্ষণ বসে থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। বাড়ি ফিরতে তনয় আহমেদ তাড়া দিল কণ্ঠ রিয়া দুজনকেই। তোদের পই পই করে বারণ করেছি আজকে কলেজে যেতে হবে না, তবুও কথা শুনলি না। কথাগুলো বলতে বলতে হাতের কলেজ ব্যাগ নিয়ে অন্য প্যাকেট ওদের হাতে ধরিয়ে দেয় তনয় আহমেদ। কণ্ঠ ভীষণ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলো, আনিকা এটাতে কি আছে মামি? আহমেদের কথার পিঠে বলে ওঠেন, ওদের বাড়িতে যাচ্ছিস তাই এটা দিয়েছে আপা। তার মানে এটা নয় এটা এখন এটা নিয়ে ঢং করতে হবে। মুহূর্তের মধ্যে সব খুশি কুরকুরে নয় উবে গেল। মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল সে। রিয়া নিজের মায়ের কথায় পাত্তা না দিয়ে বলে, মায়ের কথাগুলো পাত্তা দিস না, মা তো হুদাই সারাদিন বক বক করে। মুহূর্তের মধ্যেই নাকের পাটাতন ফুলে ওঠে আনিকা আহমেদের। মেয়ে কি না তার কথা পাত্তাই দিল না। রিয়া কি বললি? আমি সারাদিনই হুদাই বক বক করি? দেখিয়ে বলা, হ্যাঁ। এটা বলেই ছুটে দোতলায় চলে গেল। রান্নাবান্না প্রায় শেষ। বাড়িতে অতিথিদের আপ্যায়ন করতে হবে। আজ অনেক কাজ আছে। অনেকেই নতুন বউ দেখতে আসবে, সেই সুবাদে কাজ চলছে। অহনা খান অনেকবার নীলাকে জিজ্ঞেস করেছে কণ্ঠ কখন আসছে। কণ্ঠকে নিয়ে অহনা খানের এত আগ্রহ দেখে কিছুটা আন্দাজ করতে পারছে নীলা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে ব্যস্ত তুর্য। অজান্তেই ঠোঁটের কোণে মৃদু হাসি রেখা দেখা যাচ্ছে। হাতে ব্র্যান্ডেড ঘড়িটা পরে বাইরে যেতেই চোখ দুটো আটকে গেল আকাশি রঙের সিল্কি জামা পরিহিত মেয়েটিকে দেখে। ছোটে হালকা লিপস্টিক, হাতে গুটি কয়েক নীল চুড়ি, অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে সে। চোয়াল শক্ত করে নিল তুর্য। চোখাচোখি হতে চোখ সরিয়ে নেয় কণ্ঠ, কিন্তু বার কয়েক আর চোখে পর্যবেক্ষণ করছে স্যারকে। শুধু সুদর্শন বলে ভুল হবে। সুদর্শন সুপুরুষ, ধূসর রঙের শার্ট পরেছে। কেউ কি করে এতটা সুন্দর হয়? হয়তো স্যারকে না দেখলে বুঝতেই পারতো না। নানা কথা ভাবছে কণ্ঠ। তার মধ্যে অহনা খান এসে কণ্ঠের হাত ধরে বলেন, তুমি এসেছো? কণ্ঠকে দেখে কুশল বিনিময় করলো অহনা খান। সাহা খান দূরে দাঁড়িয়ে সবটা দেখছেন। অনুষ্ঠান শেষ পর্যায়ে বাড়ি যাওয়ার জন্য বায়না করছিল কণ্ঠরা, কিন্তু তার মধ্যে অহনা খান সাফ না করে দিলেন। আজ ওদের যাওয়া হবে না। অবশ্যই জোরপূর্বকভাবে থাকতে হলো কণ্ঠ ও রিয়াকে। কিছুদিন পরেই নীলা সাফিনের সাথে লন্ডন চলে যাবে। এই কয়েকদিন ওদের বোনের সাথে সময় কাটাতে পারবে। বেশ রাত পর্যন্ত 3 বোন গল্প করছে। কথার পিঠে বারবার ভুলবশত কণ্ঠ নীলার কাছে তুর্যের কথাই জিজ্ঞেস করেছে। নীলা হেসে বলেছে তুর্য হয়তো গম্ভীর, কিন্তু এই 2 দিনে বুঝেছে তুর্যের মন অনেক ভালো।
তুর্যের সম্পর্কে এত সুন্দর কথা শুনে অজান্তে ভেতরটা শান্তি লাগছে এই কণ্ঠে। প্রতি রাতেই ছাদে যায় কণ্ঠ, আজও তার ব্যতিক্রম হয়নি। ছাদে যেতে অন্য আরেকজনের উপস্থিতি টের পেল। তুর্য কালো রঙের ট্রাউজার এবং কালো একটা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। কণ্ঠ কি যেন একটা ভেবে দৌড়ে আবার নিজের রুমে গিয়ে তুর্যের দেওয়া ব্যাগগুলো নিয়ে আসে। চিরচেনা কণ্ঠে শুনে নৈশব্দ হাসে তুর্য। হয়তো সে জানতো কণ্ঠ এখন আসবে। মুখে খানিকটা গাম্ভীর্য টেনে নিয়ে পেছন ফিরে তাকালো। শুকনো ঠোক গিলে নেয় কণ্ঠ, অতঃপর কাপা কাপা গলায় বলল, এই প্যাকেটগুলো সেদিন বাড়িতে ভুলে রেখে গিয়েছেন। হাত বাড়িয়ে দেয় তুর্য। প্যাকেটগুলো দেয় কণ্ঠ। চোখ দুটো তার হাতের দিকে, আর এই দিকে আরো এক জোড়া চোখ কণ্ঠের দিকে সীমাবদ্ধ। রুমে চলে গেল কণ্ঠ। প্যাকেটগুলোর দিকে তাকিয়ে আবারও নিঃশব্দ আসলো তুর্য। দুদিন হলো শফিকার নীলা লন্ডনে চলে গেছে। যাবার আগে অনেক কেঁদেছে নীলা। কবে আসবে ঠিক নেই। সবাইকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করতে পারেনি সে। কিন্তু মানুষ যা কল্পনা না করে ঠিক তাই বাস্তবে রূপ নিয়ে আসে। প্রায় এক সপ্তাহ পর কলেজে গণ্ডিতে পা রাখে কণ্ঠ। মাঝের দিকে কিছুটা অসুস্থ হওয়ার কারণ আসতে সক্ষম হয়নি। অসুস্থতার ছাপে স্পষ্ট মুখশ্রীতে ফুটে উঠেছে। রুক্ষ চুলগুলো এলোমেলো হয়ে উঠছে হাওয়ায়। শরীরে একদমই জোর পাচ্ছে না সে। চোখের নিচে জমেছে কালো দাগছোপ। কণ্ঠকে দেখে দেহে প্রাণ ফিরে আসার মতো আনন্দ অনুভব করছে বন্ধু মহল। সোহা গিয়ে দৌড়ে জড়িয়ে ধরল কণ্ঠকে। সবার মুখে তৃপ্তির হাসে। সে কণ্ঠ, তোর এই অবস্থাকে কার কাছ থেকে ছেঁকা খাইয়া বেকা হয়ে গেলি? তারিফের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। কণ্ঠ তারিফের কথার পিছে বলে ওঠে, তোর কি মাথার তার গেছে? কি বলছিস এসব? হ্যালো গাইস এসব বাদে চল ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। তাহিয়ার আইডিয়াটা বেশ ভালো লাগে কণ্ঠের। অতঃপর সবাই গেম শুরু করে। রিয়া প্রথমে শানকে বলে, আগে তুই বল, ট্রুথ না ডেয়ার? শান বেশ পুরুষত্ব দেখিয়ে বলে, অলওয়েজ দেয়ার। কি কবি ক। রিয়া, কণ্ঠ, সোহা, তাহিয়া নিজেদের মধ্যে আলোচনা করে হেসে কুটি কুটি অবস্থা। অতঃপর রিয়া বলে ওঠে, ওই দেখ ডাস্টবিন, ওইটা নিয়ে এখন মাঠের সব ময়লা তুলে ফেল। মুহূর্তে মুখ চুপসে গেল শানের। অসহায় দৃষ্টিতে তাকায় সবার দিকে। অবশ্য কেউ তেমনটা পাত্তা দেয় না। কিছু না পেয়ে একে একে সব ময়লা ডাস্টবিনে তুলে নেয় শান। ঘেমে একাকার অবস্থা ওর। সবাই ওকে দেখে হাসছে। সোহা কণ্ঠকে ডেয়ার দেয়। হঠাৎ চিঠির কথা শুনে ফ্রুকুচকে না কণ্ঠ এত সহজ কাজ দিল কণ্ঠকে। ভেবে সবাই সোহার দিকে তাকিয়ে আছে। সোহা সবাইকে কাছে ডেকে কি যেন বলল কানে কানে। শোনার বৃথা চেষ্টা করলো কণ্ঠ। সবাই ওকে চেপে ধরল চিঠি লেখা যান। অবশেষে নতুন করে একটা চিঠি লিখে কণ্ঠ। লেখা শেষে হতে তাহিয়া ছু মেরে নিয়ে নিল। সময় পর সবাই ক্লাসে চলে গেল। বিকেলের দিকে বাড়ি ফিরতে আবার সেই অজানা নম্বর থেকে কল আসল। ফ্রিকুচকে নিল কণ্ঠ। কি এটা? হঠাৎ কল করছে কিন্তু কিছু বলছে না। তার মানে কি? আচ্ছা, ফ্রেন্ডরা মজা করছে না তো? ভাবনার মাঝে ফোন কেটে গেল। ফোন বিছানায় রাখতে যাবে তার আগে আবারও টুংটাং শব্দ করে মেসেজ বেজে উঠল। ফুস করে শ্বাস টেনে নিল কণ্ঠ। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কে? সেদিনের মতো অপর পাশ থেকে কোনো জবাব এলো না। বিরক্তিকর হলো কণ্ঠ। আবারও সুধায়, তবে রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, কে বলছেন? কথা বলছেন না কেন? হ্যালো। ফোনটা কেটে গেল। ও নাম্বার থেকে মেসেজ আসলো। মিষ্টি কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছিল। মন শান্ত হয়ে গেছে। টাটার সাথে এতগুলো ভালোবাসা। আর কিছু ছিল না। চোখ কপালে উঠে গেল কণ্ঠের। এইটা কে ছিল? কি লিখেছে এসব? মাথায় আকাশ ভেঙে পড়লো মনে হচ্ছে কণ্ঠের। ভাবতেই ব্যর্থ সে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। অবশেষে ফোন রেখে বিছানায় গা এলিয়ে দিল কণ্ঠ। সকালের নাস্তা রেডি করে রাখে কণ্ঠ। খাবার টেবিলে বসেন আহাদ আহমেদ, সাহাদ আহমেদ, তোফায়েল। সকাল সকাল বেরিয়ে গেছে। কি একটা কাজ আছে সেটা বলে খাবার বেড়ে দিচ্ছে কণ্ঠ। আজ বেশ তৃপ্তি করে খাচ্ছে সবাই। অনেকদিন পর কণ্ঠের হাতের রান্না খাচ্ছে।
মুখে হয়তো আহাদ আহমেদ কিছু বলছে না, কিন্তু মনে মনে বেশ প্রশংসা করছে কণ্ঠের রান্নার। ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে কণ্ঠ। রিয়া কণ্ঠের হাতে রসায়ন বই আছে। কলেজের গেটে পা রাখতে বুকের ভেতর ধরফর করে উঠল। সামনে লোকটিকে দেখে, লম্বা ফসা লোকটাকে দেখে হৃদয় যন্ত্রটা লাফাতে শুরু করেছে। ব্ল্যাক স্যুট পরে দাঁড়িয়ে আছে সে, আজ প্রথম ক্লাস ওনারই।